আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। স্বীকারোক্তি আদায়ে দেশে দেশে পুলিশের অনেক নৃশংস অত্যাচারের কথা শোনা যায়, তবে হলি আর্টিজান হামলার তদন্তের নির্মমতা সব সীমা ছাড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে। 2016 সালের 1 জুলাই গুলশানের 79 নম্বর রোডের হলি আর্টিজান বেকারিতে নৃশংস ম্যাসাকারে 20 জন দেশি বিদেশি জিম্মি, 2 জন পুলিশ এবং 5 জন কথিত অস্ত্রধারী ইসলামী জঙ্গি নিহত হয়। মামলার অভিযোগপত্রে জঙ্গিবাদের অভিযোগে পুলিশ 21 জনকে আসামি করলেও তার মধ্যে 8 জন পরবর্তীতে কথিত ক্রসফায়ারে পর্যায়ক্রমে নিহত হয়েছে। জীবিত 7 আসামিকে ঢাকা সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে 2019 সালের 27 নভেম্বর মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্ট 2023 সালের 30 অক্টোবর সব আসামির সাজা কমিয়ে তাদের আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করে। ভয়াবহ সেই হামলায় সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ এনে বিভিন্ন গ্রামগঞ্জের দরিদ্র পরিবারের বেশ কয়েকজন তরুণকে আটক করা হয়। তাদের জবানবন্দি আদায়ে ভয় দেখানো হয় ক্রসফায়ারের, পাশাপাশি মাসের পর মাস গুম করা হয় তাদের স্ত্রী, শিশু সন্তান, বয়স্ক মা বাবা সহ অন্য সদস্যদের। এমনকি পরিবারের নারী সদস্যদেরকে শ্লীলতা হানির ভয় দেখানোর অভিযোগ উঠেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ও গোয়েন্দা পুলিশের সদস্যদের বিরুদ্ধে। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে আসামিদের স্বজনরা এ বিষয়ে আলাদা আলাদা অভিযোগ জমা দিয়েছেন। সেসব নথি বিশ্লেষণ ও ভুক্তভোগী স্বজনদের সাক্ষাৎকারে উঠে এসেছে জোর করে স্বীকারোক্তি আদায়ের পুলিশের ভয়ঙ্কর নির্মমতার চিত্র। মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্তরা হলেন আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ, হাদিসুর রহমান সাগর, রকিবুল হাসান রিগান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, শরীফ ইসলাম ও মামুনুর রশিদ। দণ্ডপ্রাপ্তদের স্বজনরা আমার দেশকে বলেন, এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ আদালতে হাজির করতে পারেনি পুলিশ। কেবলমাত্র নৃশংস কায়দায় নির্যাতনের মাধ্যমে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে এবং সাজাও দেওয়া হয়েছে তারই ভিত্তিতে। আমার দেশের অনুসন্ধানে মিলেছে এই মামলার তদন্তে ব্যাপক ত্রুটি ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণের অভাব। একই সঙ্গে নারী, শিশু ও বয়স্কদের গুম করে নানান কায়দায় শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের রোমহর্ষক চিত্র। এ মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত একজনের স্বজন আমার দেশকে জানিয়েছেন, আসামিদের স্ত্রীদের শ্লীলতা হানির ভয় দেখিয়ে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় জবানবন্দি আদায়ের ঘটনা ঘটেছে। এছাড়া অনেক নারী ও শিশুকে 3 মাস থেকে 1 বছর গুম করে রেখে তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে পুলিশ। স্বজনরা জানিয়েছেন, মামলা তদন্তে 164 ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এই জবানবন্দি আদায়ে ভয়াবহ সব পন্থা অবলম্বনের অভিযোগ উঠেছে সিটিটিসি, ডিবি ও পুলিশের বিরুদ্ধে। স্বজনরা জানিয়েছেন, অন্যতম আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধীর স্ত্রী ও সন্তানকে 8 মাস গুম করে রাখা হয়েছিল ডিবি অফিসে। নানা ভয়ভীতি দেখিয়ে তার স্ত্রীর 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে। অপর আসামি আব্দুস সবুরের স্ত্রীকে তুলে নিয়ে যাবার ভয় দেখিয়ে 164 ধারায় জবানবন্দি আদায় করেছে পুলিশ। এভাবে প্রত্যেকের পরিবারের সদস্যদেরকে গুম রাখা হয়েছিল 3 মাস থেকে 1 বছর পর্যন্ত। এছাড়া মামলার অপর আসামি দিনমজুর হাদিসুর রহমান ওরফে সাগরকে নির্মম নির্যাতনের মাধ্যমে অনেকটা পঙ্গু করে ফেলার পর তার 164 ধারায় জবানবন্দি আদায় করা হয়েছে। এ বিষয়ে রাজীবের বড় ছেলে আল মাহমুদ উসাইদ গত 3 ডিসেম্বর টেলিফোনে আমার দেশকে বলেন, আব্বুকে যখন ধরেছিল তখন আমি সাঘাটা মাদ্রাসায় পড়ি। আমার বয়স তখন 8 বছর। আমাকে ফজরের সময় ধরে নিয়ে যায়। আম্মু আর আমার ছোট ভাইকেও 8 মাস গুম রেখেছিল। বর্তমানে এসএসসি শিক্ষার্থী এই কিশোর সেদিনের ঘটনা স্মরণ করে বলেন, ওসি আমাকে থানায় একদিন আটকে রাখছে। থানায় ভয় দেখাইছিল, বলছে সব না বললে সবাইকে নিখোঁজ করে দিবে। রাজীবের স্ত্রী ও তার শিশুপুত্র মোহাম্মদ আব্দুল ওমরকে তখন ঢাকা থেকে তুলে নিয়েছিল ডিবি। ওমরের বয়স তখন ছিল মাত্র 4.5 বছর। এরপর তাদেরকে ডিবি অফিসে 8 মাস গুম করে রাখা হয়। ওই সময় সে বয়সে শিশু, তবে অনেক কিছুই তার স্পষ্ট মনে আছে। তোমাকে আর তোমার আম্মুকে ডিবিতে একসঙ্গে রেখেছিল? এমন প্রশ্নের জবাবে এই কিশোর টেলিফোনে জানায়, জি। রাজীবের স্ত্রী মোসাম্মদ মাহমুদা ডিবিতে তাকে ও তার শিশু সন্তানকে 8 মাস গুম করে রাখার ঘটনা বর্ণনা করেছেন। তিনি জানান, তার স্বামীকে টানা 7 মাস একটা কক্ষে জানালার সঙ্গে হাত করা বাঁধা একটা টুলে বসিয়ে রাখতে দেখেছেন তিনি বলেন, পুলিশ বলতো না স্বীকার করলে তোমার স্বামীকে বাঁচাইয়া রাখবো না। আমি তখন তাদেরকে বলি, আমি কিছুই জানি না।
আপনি এখন মারলেই কি আর ক্রস ফায়ারে দিলেই কি, আমারে যদি আপনারা এখানে মাইরাও ফেলেন তাও আমি কিছু বলতে পারবো না। পুলিশ আমাকে বলতো তুমি এটা ওটা স্বীকার করো, তাহলে তোমার স্বামী বেঁচে যাবে, না হলে ক্রস ফায়ারে দিয়ে দিব। আর আমার স্বামীর মুখে শুনেছি তাকে পুলিশ বলেছিল তুমি এটা ওটা স্বীকার করো, তাহলে তোমার স্ত্রী সন্তান বেঁচে যাবে। তিনি বলেন আমার স্বামী নির্যাতনেই সব কিছু স্বীকার করছে, সে স্বীকার করার পর ক্রস ফায়ার বন্ধ হয়ে গেছে। রাজীবের স্ত্রী বলেন আমার মা বাবা, ভাসুরের পরিবার, বড় ছেলে ও তার মাদ্রাসার হুজুর, ছোট শাশুড়ির ছেলে, আমার শাশুড়ি, ভাসুরের 4 ছেলে, 1 মেয়েকে পুলিশ নিছিল। রাজীবের মতো অপর দণ্ডপ্রাপ্ত আব্দুস সবুর খানের স্ত্রী ও সন্তানের উপর অমানবিক নির্যাতন নেমে এসেছিল। ফৌজদারি কার্যবিধির 342 ধারার বিধান মতে আসামির লিখিত বক্তব্যে সবুর বলেন প্রথম দফায় জবানবন্দি নিতে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় দফায় আমার স্ত্রী সন্তানকে জিম্মি করা হয়। দীর্ঘ সময় ধরে ভয়ানক সব অত্যাচার নির্যাতনের কারণে আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ি। এই অবস্থায় আমার স্ত্রী সন্তান এবং নিজের জীবন বাঁচানোর জন্য অত্যন্ত নিরুপায় হয়ে পুলিশের তৈরি জবানবন্দির কাগজে স্বাক্ষর করি। স্ত্রী সন্তানদের উপর নির্মমতার একই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় মামলার আরেক দণ্ডপ্রাপ্ত হাদিসুর রহমানের ক্ষেত্রে। ফৌজদারি কার্যবিধির 342 ধারায় দেয়া লিখিত বক্তব্যে পুলিশের নির্মমতার বর্ণনা দিয়ে হাদিসুর বলেন পুলিশ আমাকে আমার স্ত্রী ছেলে মেয়ের ছবি দেখিয়ে বলে এদের কথা কি তোর একটুও মনে হয় না? এদের জন্য মন কাঁদে না? এদের ভবিষ্যৎ নিয়ে কি তোর একটু চিন্তা হয় না? আমি বলি স্যার আমাকে আমার স্ত্রী সন্তানদের ছেড়ে দেন। তারা বলে তোকে তোর স্ত্রীকে ছাড়বো, একটা শর্তে যদি রাজি হোস, বড় স্যার এসে তোকে শর্ত জানাবে। এত নির্যাতন আর সহ্য হয় না। আমি বলি রাজি আছি। পরের দিন কয়েকজন অফিসার এসে কয়েক পাতার কম্পিউটার টাইপ করে লেখা পড়তে বলে। তারা মোবাইলে রেকর্ড করে নিয়ে যায়। দণ্ডপ্রাপ্ত আরেক আসামি মামুনুর রশিদ ফৌজদারি কার্যবিধির 342 ধারার বিধান মতে লিখিত বক্তব্যে গুম, নির্যাতন ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেন। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ে পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেটের যোগসাজশের অভিযোগ উঠে এসেছে আমৃত্যু সাজাপ্রাপ্ত কয়েকজন আসামির বর্ণনায়। আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি সবুর খানের পক্ষে তার ভাই হাফিজুল ইসলাম গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে জমা দেওয়া চিঠি তার ভাইকে গুমের পর নির্যাতন ও ম্যাজিস্ট্রেটের উদাসীনতার অভিযোগ তোলেন। গুম সংক্রান্ত কমিশনে সবুর লেখেন আমাকে 2017 সালের 10 মে আটক করে বগুড়া পুলিশ লাইন্সের একটি ঘরে 10-12 দিন রেখে দেওয়া হয়। সেখানে অমানসিক নির্যাতন চালায়। এসপি আরিফুর রহমান মণ্ডল, এসআই জুলহাস ও বগুড়া জেলার তখনকার এসপি আসাদুজ্জামান জিজ্ঞাসাবাদের নামে ভয়ঙ্কর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। পরে বগুড়া ডিবির ঢাকা মিন্টো রোডের সিটিটিসির অফিসে রেখে আসে। সেখানে 1 মাস পর্যন্ত আটকে রেখে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালায়। আমাকে রাখা হয়েছিল সিটিটিসির এসি শাহেদের ইউনিটের অধীনে। তখন সিটিটিসির ডিসি ছিলেন মহিবুল ইসলাম, প্রধান ছিলেন মনিরুল ইসলাম। তিনি বলেন রিমান্ডে অমানবিক নির্যাতন আর ক্রসফায়ারের হুমকি দেয়। নিজেদের মতো করে একটা গল্প লিখে নিয়ে আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়। ম্যাজিস্ট্রেট আমার কাছে কিছু না শুনেই স্বাক্ষর করে দেন। ফৌজদারি কার্যবিধির 342 ধারার বিধান মতে আসামি হাদিসুর রহমানের লিখিত বক্তব্যে উঠে এসেছে স্বীকারোক্তি আদায়ের চাঞ্চল্যকর বর্ণনা। হাদিসুর বলেন সেই নির্যাতন যে কি বর্বরচিত, ভয়াবহ ছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাকে বলে উঠে দাঁড়া। আমি দাঁড়াতে পারছিলাম না। রক্ত জমাট বেঁধে পায়ের তালু ফুলে কালো হয়ে গিয়েছিল। কোনো শক্তি ছিল না। এক নারী পুলিশ এসে বললেন ভাই আপনি নির্যাতন সহ্য করতে পারবেন না, স্যার যা বলে তাই শুনেন। বেঁচে থাকলে স্ত্রী ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে পারবেন, মরে গেলে তো এতিম হয়ে যাবে, কোনটা ভালো? এর পরের ঘটনা শুনুন হাদিসুরের ভাষায়। ম্যাজিস্ট্রেটের সামনে এসে এসি ইমরান বসেছিলেন। ম্যাজিস্ট্রেট পুলিশকে বললেন কি আনছেন দেন। পুলিশ তখন টাইপ করা কাগজ ম্যাজিস্ট্রেটকে দেন। ম্যাজিস্ট্রেট বলেন স্বাক্ষর করো। আমি বলি না পড়ে আমি স্বাক্ষর করব না। ম্যাজিস্ট্রেট পুলিশকে চোখ টিপ দিয়ে বলে একে নিয়ে যান। পুলিশ আমাকে ম্যাজিস্ট্রেটের খাস কামরার পাশে বাথরুমে নিয়ে যেয়ে হাত পা চোখ মুখ বেঁধে নির্যাতন করে। বুট দিয়ে লাথি দিয়ে আমার পায়ের আঙুল থেতলে দেয়। একটু পর আবার ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসে। তখন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের কামরায় ছিল। এরপর ম্যাজিস্ট্রেটকে বলি স্যার আমি আপনার সঙ্গে কথা বলবো। ম্যাজিস্ট্রেট পুলিশকে বাইরে যেতে বলে। আমি ম্যাজিস্ট্রেটকে বলি স্যার দেখেন আমাকে কিভাবে নির্যাতন করেছে, আমার পায়ের আঙ্গুল থেতলে দিয়েছে। ম্যাজিস্ট্রেট তখন বলেন স্বাক্ষর দে, না হলে আরো বেশি মারবে। কথা শুনে আমি হতবাক হয়ে যাই। আমি বলি স্বাক্ষর করব না। ম্যাজিস্ট্রেট তখন বলে এ স্বাক্ষর করবে না, একে নিয়ে যান, আচ্ছা মতো বানান, কোনো রকমই যেন বেঁচে থাকে।
এরপর কোর্টগারদে জমা দিয়ে যাবেন। আসামির লিখিত বক্তব্যে স্বীকারোক্তি আদায়ে পুলিশের নির্মমতা বর্ণনা করেন আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি আসলাম হোসেন। তিনি বলেন, ডিবিতে নির্যাতন করতে করতে আমার নাক দিয়ে অনেক রক্ত ঝরতে শুরু করে। বৈদ্যুতিক শক এবং লজ্জাস্থানে ইট ঝুলিয়ে রাখত কখনো কখনো, ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। হুমায়ুন কবির, এডিসি নাজমুল, এসি ইমরান আমাকে বলে, তোকে 164 দিতেই হবে। গুম কমিশনে এ ধরনের অভিযোগ দেন আমৃত্যু সাজাপ্রাপ্ত শরীফুল ইসলামের ছোট ভাই আরিফুল ইসলাম। শরীফুল বলেন, আমাকে দড়ি দিয়ে হাত পা বেঁধে ঝুলিয়ে রাখে, লাঠি দিয়ে বেধড়ক পেটানো, ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শক দেয়া, সারাদিন পেছনে হাত মোড়া করে হাত কোড়া লাগিয়ে টুলে বসিয়ে রাখা, এমন নানান নির্যাতন করেছে। এছাড়া একটা মেশিন ছিল, ওটা অনেকটা এমন যে যেখানে প্রথমে দাঁড় করিয়ে শরীরকে মেশিনের সাথে বাঁধা হয়, পরে হাঁটুতে, কোমরে, বুকে, মাথায় বেঁধে তারপর ওই মেশিন ঘুরতে শুরু করে, অনেকটা লঞ্চ স্টিমার বা জাহাজের হুইলের মতো। পুরা শরীর তখন ওই মেশিনের সাথে ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। স্বজনদের গুম, স্ত্রীদের শ্লীলতাহানির ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের এমন বর্বর পদ্ধতির বিষয়ে হংকং ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের সাবেক কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের ওহাইও বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ইন্টারন্যাশনাল স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান আমার দেশকে বলেন, রাজনৈতিক দুরাভিসন্ধিমূলক মামলায় আটক ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের সম্ভ্রমহানির ভীতি প্রদর্শন এবং মা বাবা, সহোদর ও সন্তানদের জিম্মি করে জোর করে স্বীকারোক্তি আদায়ের নজির এশিয়া ও বিশ্বের অন্যান্য দেশে থাকলেও বাংলাদেশে শেখ হাসিনার সময়কালে এই ন্যাক্কারজনক সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হেফাজতে নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায়ের ঘটনা মানবাধিকার ও ন্যায় বিচারের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন হলেও এই ক্যান্সার সমতুল্য পদ্ধতি বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এই মানবাধিকার কর্মী আরও বলেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করার প্রক্রিয়ার উপর আইনগতভাবে ম্যাজিস্ট্রেটদের পূর্ণ স্বাধীনতা থাকা সত্ত্বেও তারা ক্ষমতাসীন সরকারের ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে নিজেদের সমর্পণ করার বিনিময়ে অযাচিত সুবিধা প্রত্যাশা করে থাকেন। বিচার বিভাগের সামগ্রিক স্বাধীনতার প্রতি নির্বাহী বিভাগের অশ্রদ্ধা রাষ্ট্রের 3 প্রধান স্তম্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে অপর্যাপ্ত প্রশিক্ষণ, রাজনৈতিক আনুগত্য নির্ভর নিয়োগ, পদায়ন ও পদোন্নতির প্রাতিষ্ঠানিকতার মাধ্যমে স্বাধীন মানসিকতা ও আত্মমর্যাদা বোধ বাংলাদেশের বিচারকদের মাঝে 2-1টি ব্যতিক্রম ছাড়া প্রকৃতপক্ষে গড়ে ওঠেনি। ফলে গোটা জনগোষ্ঠী বিচারহীনতা ও অবিচারের শিকার হয়ে চলেছে। দেশে বিচার ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ন্যায় বিচারের মানদণ্ড সমুন্নত রাখার অবকাঠামোগত, জনবল ও আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি জনপরিসরে বিচারকদের বিচার প্রক্রিয়ায় নির্মোহ ও গঠনমূলক সমালোচনার সুযোগ থাকতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর আমার দেশকে বলেন, এই মামলায় আসামিদের জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেট পুলিশকে সহযোগিতা করার বিষয়টি অসম্ভব নয়। শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল। বিচার বিভাগেও একটা বড় সংখ্যার বিচারকরা স্বৈরাচারের পদলেহনে ব্যস্ত ছিল। হলি আর্টিজান হামলায় সরাসরি জড়িত তরুণদের সবাই ঘটনাস্থলে এবং পরবর্তীতে তাদের সহযোগীদের সবাই পুলিশ ডিবির তথাকথিত ক্রসফায়ারে নিহত হন। তাদের নিহত হবার সাথে সাথে সেই হামলার নেপথ্যের কারিগরদের অনেক রহস্যই উন্মোচিত হয়নি। অন্ধকারে হারিয়ে গেছে অস্ত্র ও অর্থদাতাদের আসল পরিচয়। হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে কানাডার নাগরিক তামিম চৌধুরীকে গণমাধ্যমে হাইলাইট করা হলেও তার পৃষ্ঠপোষকতা কিংবা এই হামলা আদৌ অপারেশন স্টিং ছিল কিনা সেসবের কোনো জবাব মেলেনি। জুলাই হত্যাকাণ্ডের পরে কুখ্যাত এসব পুলিশ কর্মকর্তারা পালিয়ে গেছেন, কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। গুম করে নির্মম নির্যাতনের বিষয়ে বগুড়ার তখনকার এএসপি আরিফুর রহমান মণ্ডলকে ফোনে পাওয়া যায়নি। তাকে SMS দেওয়া হলেও তার কোনো জবাব মেলেনি। দর্শক, আজকে আমাদের আয়োজন ছিল এ পর্যন্তই। কাল নিশ্চয়ই আমরা হাজির হব নতুন আরেকটি লিড নিউজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে।